আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শোনাও। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে এলপি গ্যাস। গ্রাহকদের চরম ভোগান্তি। সিলিন্ডারের মূল্য সমন্বয়ের দাবিতে বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। অপরাধী শনাক্তে চলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ। তেজগাঁও থানায় পরিবারের মামলা। এবার কোনো পাতানো নির্বাচন হবে না, সিইসির অঙ্গীকার। প্রার্থিতার পক্ষে বিপক্ষে চলছে আবেদন গ্রহণ। আইনের ভিত্তিতে সমাধানের আশ্বাস ইসির। সরকারের কূটনৈতিক অদক্ষতার কারণে ঢাকা দিল্লি সম্পর্কে দূরত্ব বাড়ছে। মুস্তাফিজ ইস্যুতে তা আরও জটিল হয়েছে বলছেন বিশ্লেষকরা। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়। ভিপিজিএস সহ ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয়ী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস। ২ থেকে ৩ গুণ দাম দিয়ে কিনতে হচ্ছে সিলিন্ডার। এতে দেশ জুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এদিকে প্রশাসনের হয়রানি রোধ ও মূল্য সমন্বয়ের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য চলছে এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহ। ভোক্তাদের জিম্মি করে একটি সিন্ডিকেট ফায়দা নিতেই কারসাজি করছে বলে অভিযোগ ক্যাব সভাপতির। আর গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির সভাপতি বলছেন বাধ্য হয়েই এ কর্মসূচি। তরিক ইসলামের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরেই নির্ধারিত দামে মিলছে না সিলিন্ডার গ্যাস। বেশি দাম দিয়েই কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। এদিকে মূল্য সমন্বয়ের দাবিতে সারা দেশে এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহ বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। বন্ধ রয়েছে অধিকাংশ সিলিন্ডার গ্যাস বিক্রির দোকান। আবার দোকান খোলা থাকলেও নেই গ্যাস। আমাদেরকে এই সিলিন্ডারে অভ্যস্ত করে আমাদের বাসায় এখন নাওয়া খাওয়া কিচ্ছু নাই, সব কিছু বন্ধ। মাল আমি ফোন দিতেছি সকাল থেকে ফোন ধরেন। এই যে খালি বোতল এখানে নামায় রাখছি, কিন্তু এখন পর্যন্ত কোনো গ্যাস পাইতেছি না। ধর্মঘট চলতেছে। আমরা তো কোনো গ্যাসই পাচ্ছি না। এখন আমাদের অনেক সমস্যা যে আমরা রিটেলার, খুচরা দোকান ব্যবসা করি, এখন আমরা কাস্টমারের মাল দিতে পারছি না। সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তে বিপাকে ক্রেতা ও বিক্রেতা উভয়ই। নিত্য প্রয়োজনীয় এই উপকরণের বন্ধের এমন সিদ্ধান্তের প্রভাব পড়েছে জনজীবনে। দাবি আদায়ে ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তকে ফৌজদারি অপরাধ বলছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি। সমস্যার সমাধানে যৌক্তিক মূল্য সমন্বয়েরও দাবি জানান তিনি। একটি আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে আপনার স্বল্পতার কথা বলে আপনার দামটা হুড় করে বাড়িয়ে দিচ্ছে, এবং সেখানে দেখা গেল যে 500-700 টাকা বেশি দিলে আপনার সেই এলপিজি গ্যাস পাওয়া যাচ্ছে। এটি আমি বলবো যে একটি যারা আছে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে রিটেল এবং খুচরা পর্যায়ে এরা এই ম্যানিপুলেশনটা করছে। এটা ক্যাবের পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই যে এটি ভোক্তাদের অধিকারের প্রশ্ন, এবং সেটার কারণে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা একটা সরকারের কাছে রিকমেন্ডেশন দিয়েছিলাম, এবং একটা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ক্যাবের পক্ষ থেকেও আমরা সরকারকে জানিয়েছি। এবং ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের জ্বালানি উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা এই বিষয়ে কঠোর হওয়ার জন্য আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের যারা আছে জেলা প্রশাসন এবং ইউনো সাহেবরা তাদের জুরিডিকশনে মোবাইল কোর্টের মাধ্যমে করছে। আর সমিতির সভাপতি বলছেন বাধ্য হয়েই তাদের এই সিদ্ধান্ত। সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান তিনি। আসলে আমাদের কিছু করণীয় নাই এখানে। ধরেন এই যেভাবে আমাদের প্রশাসনিকভাবে যেভাবে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে, আবার বিআরসি যে রেটটা দিছে আর কোম্পানিদের যে রেটটা আমাদের কিনা একই রেটে আমাদের কিনা এই 1306 টাকা, আবার 1306 টাকা আমরা ভোক্তাদের কিভাবে আমরা দিব। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। সিইসি জানায় যারা আবেদন করেছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন সবাই ন্যায় বিচার পাবেন। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন
আবেদনকারীরা, যার কার্যক্রম কাল শেষ হবে। পরে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এর আগে গত 3 দিনে 295টি আপিল আবেদন জমা পড়েছে। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন, এবং যারা আপিলে যখন আমাদের কাছে আসবে আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেব। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক। এবং এই যে এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের এখানে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে তার পরিবার। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে। বুধবার রাত 8:45টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে তেজতুরি বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টের পাশের গুলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মুসাব্বির। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত মুসাব্বিরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হওয়া আরেকজন কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই বাছাই করছে পুলিশ। বাদ-জোহর নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভাব্য তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি, তারপরেও এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা বা কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার মাধ্যমে স্পষ্ট হয়েছে ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলের গুলশান কার্যালয়ের সমসাময়িক প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সব রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ, সবাই মিলে সফল নির্বাচন আয়োজন করা হবে। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, এটি অরাজনৈতিক সফর, এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। 2024-এর ছাত্র গণ আমরা এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। জাতীয় নির্বাচনে অন্তত 5% নারীদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হলেও বাস্তবে তারা তা করেনি বলে মন্তব্য করেছেন সাবেক জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে আয়োজিত এক মুক্ত আলোচনায় তিনি বলেন, এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করেছে। জুলাই সনদ নিয়ে যারা বলছেন কমিশন প্রতারণা করেছে, তাদের দাবি ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। বলেন, সনদে কারা দ্বিমত করেছে, কারা একমত হয়েছে, সবই উল্লেখ রয়েছে। এ সময় রাজনৈতিক দলগুলোকে সনদের আইনের ভিত্তিতে অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁ অথবা না এর পক্ষের অবস্থান সুস্পষ্ট করার কথাও জানান তিনি। ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারী আসামি স্থানীয় মসজিদের ইমাম ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার ডেমরার সারুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ভালুকার
ভালুকায় পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডের গেটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করা ভিকটিম দীপুকে মারধর করে গেটের সামনে হত্যা করা এবং রশি দিয়ে লাশ টেনে হিচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় লাশ পোড়ানোর নেতৃত্ব দেয় ইয়াসিন। গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত ভালুকার কাসর শেখ বাড়ি জামে মসজিদের ইমাম এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষক। দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড সংঘটনের পর সে আত্মগোপনে চলে যায়। পুলিশ জানায়, দীপু হত্যা মামলায় এখন পর্যন্ত মোট 21 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দক্ষতার অভাবে ভারতের সাথে সম্পর্ক তলানিতে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সবশেষ ক্রিকেটার মুস্তাফিজ ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্ক আরও জটিল হয়েছে। বিশেষজ্ঞরা জানান, দুদেশের স্বার্থেই ন্যায্যতার সম্পর্ক থাকা প্রয়োজন। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে তা সম্ভব হবে বলেও মনে করেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই ভারতের সাথে সম্পর্কে চির ধরে। তাতে আশার আলো দেখা দিয়েছিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। বেগম জিয়ার মৃত্যুর শোক জানাতে এসে তারেক রহমানকে বার্তা দিয়েছিলেন বলেও আলোচনা ছিল। তবে সব কিছুই ভেস্তে গেছে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়। গবেষকরা বলছেন, মানুষের সামাজিক আন্দোলনকে গুরুত্ব দিয়েই পাল্টাপাল্টি পদক্ষেপ চলছে বাংলাদেশ ও ভারতে, যা দুদেশের জন্যই ক্ষতির কারণ হচ্ছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে ভারত থেকে এক বিজেপি নেতা এমনটি বলেছেন, এটি ভারতের হিন্দুত্ববাদের জয়। তো এই বিষয়টা আসলে শুধু সামাজিক সম্পর্ক নষ্ট করে তা কিন্তু না। এটি দেখেন, দুই দেশের যে ব্যবসা বাণিজ্য, দুই দেশের শিক্ষা, স্বাস্থ্য সেবা, এক্ষেত্রেও কিন্তু একটা নেতিবাচক একটা প্রভাব ফেলে। খালি যে দুই দেশের সরকারের মধ্যে সম্পর্ক খারাপ তা তো নয়, দুই দেশের মাঠে ঘাটে রাস্তাঘাটেও এই নিয়ে কথাবার্তা হচ্ছে এবং বেশ একটা বৈরিতার সৃষ্টি হয়েছে। কখনো কখনো একটা সহিংসতার পর্যায়েও চলে যেতে দেখা গেছে দুই দেশেই। তারা বলছেন, সম্পর্ক অবনতির দায় আছে ভারতের, তবে সেখান থেকে উত্তরণে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকার। আমি ভারতের ঠিক পেটের ভেতরে অবস্থান করছি। আমার জন্য যেমন ভারতের সাথে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ, ভারতের জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ। এই কারণে যে বাংলাদেশে কোনো রকমের সমস্যা হলে ভারতেও সেটার থেকে রেহাই পাবে না। কূটনৈতিক সম্পর্ক দিয়ে যে এই সম্পর্কটাকে যে আরও হেলদি করা দরকার ছিল, সেক্ষেত্রে মনে হয় কিছু ঘাটতি তৈরি হচ্ছে। আমি মনে করি যে এটা একটা অত্যন্ত ভুল একটা চিন্তা ছিল এই বর্তমান সরকারের, যে না, ভারত না গেলে আমরা আগাবো না, এরকম যদি মনে করে থাকে তাহলে তারা ভুল করেছে এবং তার ভুলের মাসুল দিচ্ছি আমরা এখন। নির্বাচিত সরকার এলে পরিস্থিতি পাল্টে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমরা বলি না, সুড়ঙ্গের মাথায় বাতি দেখা যাচ্ছে, তো সুড়ঙ্গটারও বেশি বাকি নাই। সুড়ঙ্গটা মানে হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকারের যে কয়েকদিন বাকি আছে, তারপরে একটা নির্বাচন আসছে, সেটাই হচ্ছে বাতিঘর বা বাতি। যেই আসুক ক্ষমতা, তাদের চেষ্টা থাকবে যে সব দেশের সাথে সুসম্পর্ক করা এবং প্রতিবেশী ভারতের সাথে সুসম্পর্ক করাটা যে অনেক জরুরি, সেটা সবাই বুঝবে। প্রত্যেক দেশের সরকারই ওই দেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। তা সেক্ষেত্রে আমি মনে করবো, যখন নির্বাচিত সরকার আসবে তখন স্বাভাবিকভাবেই সেখানে এক সরকার আরেক সরকারের সাথে তাদের স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য কাজ করতে চাইবে। দুদেশের জনগণকেও উস্কানিমূলক বক্তব্য দেয়া বন্ধ করা উচিত বলেও মনে করছেন তারা। এই রাজনীতিকে ক্রিয়ার ক্ষেত্রে নিয়ে গেছে যারা, তাদেরকে দোষ দিচ্ছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে আছে দেশের অধিকাংশ অঞ্চল। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা কুয়াশার চাদরে ঢাকা। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও রাস্তায় হেডলাইট চালিয়ে যানবাহন চলাচল করছে। আবহাওয়া অফিস জানায়, দেশের 12 জেলা ও 4 বিভাগের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কুমিল্লা। সেই সঙ্গে রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ
জেলার উপর দিয়েই বইছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানীর তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তো 5 তারিখ সন্ধ্যার সময় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা লঘুচাপ তৈরি হয়েছে। পরবর্তীতে এই লঘুচাপটি কিন্তু 6 তারিখে সুস্পষ্ট লঘুচাপ এবং গতকালকে একটা নিম্নচাপে পরিণত হয়েছে। এটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায়। এটা আজকে সকাল 6টায় এটা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাবে আসলে বাংলাদেশে ওরকম কোনো বৃষ্টিপাত বা কোনো সম্ভাবনা নেই। তবে এটা তৈরি হওয়ার পরে কিন্তু আমাদের বাংলাদেশে যে ঘন কুয়াশাটা ছিল এই কুয়াশার ভাবটা কিছুটা কেটে গেছে। ডাকসু, জাকসু ও জাকসু নির্বাচনের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনেও বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি, জিএস এবং এজিএস পদসহ অদম্য জবিয়ান ঐক্য প্যানেল 21টি পদের মধ্যে 16টিতেই বিজয়ী হয়েছে। অপরদিকে ছাত্র দল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল জিতেছে 5টি পদে। ভোট গ্রহণের 32 ঘণ্টা পর বুধবার দিবাগত রাত 1টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। মধ্যরাতে স্লোগানে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোট গ্রহণ শেষে প্রায় 32 ঘণ্টার দীর্ঘ অপেক্ষার পর ফলাফল ঘোষণা করা হলে উল্লাসে মাতে বিজয়ীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী ভিপি রিয়াজুল ইসলাম তাদের বিজয়কে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেন। আমাদের আজকের এই যক্ষ নির্বাচনের ফলাফল আমরা জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করতে চাই। আমরা বিজয় হয়েছি, তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল যে বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করেছে এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে। বুধবার সন্ধ্যার পর থেকে একে একে আসতে থাকে কেন্দ্রগুলোর ফলাফল। রাত 1টার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনি বিজয়ী হয়েছেন 5558 ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একেএম রাকিব, তিনি পেয়েছেন 4688 ভোট। এদিকে শিক্ষার্থীরা বলছেন দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের মতের গুরুত্ব দেবে নবনির্বাচিত এই ছাত্র সংসদ। জগন্নাথের যে লাইব্রেরি ফ্যাসিলিটিস এটা খুবই সীমিত, লাইব্রেরিতে পর্যাপ্ত জায়গা নেই, আমরা পড়াশোনার জায়গা কম পাচ্ছি, এটা যেন সমাধান করে এবং ক্যাফেটেরিয়ার যে খাবারের মান এটা যেন একটু উন্নত করে, তারা যাতে ল্যাবগুলো নিয়ে কাজ করে। নারী বিদ্বেষ এবং সকল ধর্ম মত জাতি বিরোধ এগুলো বাদ দিয়ে তারা আসলে একটা প্রপার ক্যাম্পাস, একটা সুস্থ ক্যাম্পাস এবং নিরাপদ ক্যাম্পাস আমাদের জন্য নিশ্চিত করুক। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দেশের 8-4টি বিশ্ববিদ্যালয়ের মতোই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্যানেল বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেন। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা দলমত নির্বিশেষে প্রথমবারের মতো নির্বাচিত হওয়া ছাত্র এই সংসদ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিপুল পরিমাণ ভূমিকা রাখবেন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি অধ্যুষিত হিসেবে পরিচিত কুমিল্লা 5 আসনে বেশ দাপুটে অবস্থানে আছেন ধানের শীষের প্রার্থী জসিমউদ্দিন। তবে এই আসনটিতে জয় পেতে জোরালো চেষ্টা করছেন জামায়াতের প্রার্থী মোবারক হোসাইন। তারা দুজনই বলেন নির্বাচনী মাঠে প্রতিযোগিতা হবে, তবে কোনো সংঘাত বা প্রতিহিংসা নয়। কুমিল্লা থেকে আজিজুল হাকিমের ক্যামেরায় মনির হোসেন তপুর রিপোর্ট। ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলা নিয়ে কুমিল্লা 5 আসন। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট যাওয়ার
আঞ্চলিক মহাসড়কটির বড় অংশ পড়েছে এই এলাকার মধ্যে। শিল্প কলকারখানা নির্মাণের উপযুক্ত স্থান হওয়া সত্ত্বেও এই মহাসড়কটি 2 লেনের হওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা এবং দেখা দেয় যানজট। যে এত বছর পর যে আমরা ভোট দিতাম এই আশা করছি, এটি আমরা মনে হয় যে সৌভাগ্য। রাস্তা নিয়ে তো আমরা চাই যে রাস্তা ভালো, গাড়ি ঘোড়ার যানজটে আমরা চলাফেরা করতে কষ্ট হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন এই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী। গণসংযোগ চালিয়ে দলের কর্মী বাহিনীকে চাঙ্গা করার পাশাপাশি তিনি ছুটছেন ভোটারদের কাছে। আমাকে এখান থেকে দল আবার মনোনয়ন দেওয়া হয়েছে, আমি সেটাও তাদের ধারাবাহিকতাটা রাখার চেষ্টা করব যে এই জায়গায় কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রতিহিংসার রাজনীতিতে বিগত দিনেও ছিল না, ইনশাআল্লাহ আগামী দিনও থাকবে না। আপনি আপনার এই জনপদে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করবেন, 5ই আগস্টের পর থেকেই আমরা মানুষকে দল মত নির্বিশেষে যার যে ব্যবস্থা যেটা করার দরকার, কোনো একটিও প্রতিহিংসার ঘটনা কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া নেই। এটা শান্তিপ্রিয় ছিল, আগামী দিনে ইনশাল্লাহ আমরা দল মত নির্বিশেষেই আমরা শান্তিপ্রিয় থাকবো ইনশাল্লাহ। এ আসনে বিভিন্ন দলের মোট 9 জন প্রার্থী রয়েছেন। জনগণ ভোট দিতে পারলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন জামাত মনোনীত প্রার্থী মোবারক হোসাইন। মা বোনদের ভিতরে, প্রবাসীদের ভিতরে, ইয়াং জেনারেশনের ভিতরে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিতরে তারা একটা পরিবর্তন চান। তো আমি দেখলাম যে আমাদের ঘুরে দেখলাম যে সবাই অনেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে যে ভাই আমি যখন একটা বাড়িতে যাই, দেখা করি, কথা বলি, তখন বলে যে ভাই আমার 10টা ভোট আছে, আমি 10টা ভোটে দাঁড়িপাল্লা দিয়ে দিব। কুমিল্লা 5 আসনে ভোটার সংখ্যা প্রায় 5.25 লাখ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লার এয়ারপোর্ট রোডে আছেন সহকর্মী মনির হোসেন তপু, তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি কুমিল্লা 6 আসনে। এখানে গেল কয়েকদিন ধরে এই আসনটির যারা ভোটার রয়েছেন এবং যারা সমর্থক রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। এখন কথা বলবো এখানে বর্তমানে যে সদর দক্ষিণে রয়েছি, এখানে কয়েকজন ভোটারের সাথে। এবারে নির্বাচনে কি প্রত্যাশা করছেন, কে জিতবে মনে হচ্ছে? আমার সম্ভাবনা আছে এখন জমাতে যাওয়ার সম্ভাবনা, কারণ আওয়ামী লীগ বিএনপি এর আগে পরে সবাই কম বেশ দেখছে। আপনার কি প্রত্যাশা? মনির চৌধুরী ধানের শীষ জিতবে। এখানে তো একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে, এতে কি প্রভাব পড়বে কোনো? আপনার প্রতীক ছাড়া তো কোনো দাম নাই, যে প্রতীকে নিয়ে এত লড়াই, এত প্রতীক জানে আছে, সবাই আছে, জনগণ আছে। শুনছিলেন এখানে সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের কথা, তারা তাদের প্রত্যাশার কথা বলছিলেন। এই ছিল আমার কাছে সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে সবশেষ খবর। শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে সোহান নামে এক যুবক নিহত হয়েছেন ভোররাত আনুমানিক 4টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায় ভোর রাতে নিস্তব্ধতার মধ্যে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর দেখা যায় একটি ঘরের দেয়াল ও ছাউনি উড়ে গেছে। পরে ঘটনাস্থলের কাছাকাছি এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের পর ঘরের ভেতর থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। খালেদা জিয়ার আদর্শে তারেক রহমানের নেতৃত্বে ন্যায্যতা আর সুশাসনের বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন কথা বলেন। এ সময় তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়া সহ দেশের গণতন্ত্রকামী মানুষ যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেরকম যেন আর না হয় তা নিশ্চিতে কল্যাণ রাষ্ট্র গড়তে চায় বিএনপি। পরে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। দীর্ঘ 17 বছর ভোট না দেওয়ার আক্ষেপ এবার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে মেটাতে চান টাঙ্গাইল 7 আসনের 4.25 লাখ ভোটার। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা নানা প্রতিশ্রুতি এবং পরিকল্পনা নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মির্জাপুর উপজেলায় এখন বইছে নির্বাচনী আমেজ। এই আসনে বিএনপির 2 বারের সাবেক এমপি আবুল কালাম আজাদের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ তালুকদার। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা থেকে 53 কিলোমিটার দূরে টাঙ্গাইল মির্জাপুর উপজেলা।
কৃষি নির্ভর এই অঞ্চলে 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ভোটার প্রায় 4.25 লাখ। দীর্ঘ 17 বছর ভোট না দেওয়ার আক্ষেপ রয়েছে এই আসনের ভোটারদের মধ্যে। নির্বাচনী প্রচারণা শুরু না হলেও এই আসনটিতে বইছে নির্বাচনী আমেজ। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চান তারা। এলাকার উন্নয়নে সুখে দুঃখে যাকে কাছে পাবেন তার পক্ষেই রায় দেবেন তারা। এবারকার প্রার্থীও ভালোই আছে, ভোট দিতে অবশ্যই যাব। ভালো যে যোগ্য তারই ভোট দেবো, যে কিনা কোনো রকম দুর্নীতি বা চাঁদাবাজির মধ্যে নাই, ওই ধরনের প্রার্থী আমরা চাই। জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে এই মির্জাপুরের জনগণ নির্বাচিত করবে। এই আসন থেকে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েছে দুবারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ প্রার্থীর মির্জাপুর উপজেলার উন্নয়নে নানা ভূমিকা রাখার কথাও জানান এখানকার বাসিন্দারা। ডাকলে যাকে কাছে ভাই সে আমাদের কালাম ভাই। আমরা দানের শেষের প্রতীককে ভোট দিব, আবুল কালাম আজাদ সিদ্দিকী ভোট দিব। আমরা তো মনে করি যে লোক ভালো সেই লোকের আমার ভোট দেওয়ার চেষ্টা করবো সবসময়। আমরা বিশ্বাস করি, জনগণের প্রতি আস্থা রাখি যে জনগণ তাদের মাঝে আমাদেরকে ভোটের মাধ্যমেই মূল্যায়ন করে তাদের মাঝে কাজকর্ম করার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার। প্রথমবারের মতো নিজের জয় নিয়ে শতভাগ আশাবাদী এই প্রার্থী। মির্জাপুরকে একটি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত মির্জাপুর চায়, আর বাংলাদেশ জামাত ইসলামী এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়, যার কারণে জনগণ আমাকে ব্যাপক সাড়া দিচ্ছে। শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন তার জন্য অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, মির্জাপুর, টাঙ্গাইল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নীলফামারীর ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু সাইদ অপু। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন হাজির হয়েছি নীলফামারী জলঢাকার 3 আসনে। এই আসনটি 11টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা হল 2,90,893 জন। এই অধ্যুষিত ভোটার এলাকার মানুষজন বলছেন যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে এমন একজন প্রার্থীকে তারা নির্বাচন করতে চান যিনি এই পিছিয়ে পড়া জলঢাকাকে উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে তুলতে পারবেন এবং রোল মডেল হিসেবে দাঁড় করবেন। আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই, আপনারা আসলে কেমন প্রার্থীকে নির্বাচন করতে চান? আমরা নির্বাচিত করব একজন যোগ্য প্রার্থীকে, যারা মাদ্রাসা, মসজিদ এবং ইতিমখানায় সাহায্য এবং উন্নয়ন করতে পারবে, সেই রকম আমরা প্রার্থী বাছি নেব। দর্শক, আমরা শুনছিলেন যে ভোটারদের প্রত্যাশা হচ্ছে এমন একজন প্রার্থীকে তারা নির্বাচন করতে চায় এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবেন এবং এই এলাকার জীবনমান উন্নয়নের ক্ষেত্রে কাজ করতে পারবেন, তেমন প্রার্থীকে তারা বেছে নেবেন। তবে বিএনপি এবং জামাত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু ইঙ্গিত দিয়েছেন আমাদেরকে এখানকার ভোটাররা। তো এই ছিল ভোটের গাড়ি জলঢাকা থেকে সর্বশেষ খবর। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পেঁয়াজের ভালো ফলন পেতে ফসলের মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের কৃষকরা। আবহাওয়া এবং বাজার দর ঠিক থাকলে চলতি মৌসুমে লাভবান হবেন এমন আশা পেঁয়াজ চাষিদের। মাটি ভালো হওয়ায় জেলার শিবচর, কালকিনি, রাজুর, ডাসার ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় চাষ হয় পেঁয়াজের। চলতি বছর জেলার 5 উপজেলায় 4,262 হেক্টর জমিতে মুড়ি কাটা জাতের পেঁয়াজ চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ পর্যায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চীন, ভারত, ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের উপর সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক আরোপের একটি বিলে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল আমদানি করে এমন দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য বিলটি আনা হয়। এসব তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম। তিনি জানান, ট্রাম্পের সাথে বৈঠকের পর তিনি এই দ্বিদলীয় বিলের অনুমোদন দেন। গ্রাহাম ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের সাথে যৌথভাবে প্রণয়ন করেন সানকশনিং রাশিয়া 1 নামের এই বিলটি।
এটি পাশ হলে রাশিয়ার জ্বালানি খাতের সাথে ব্যবসা করা দেশগুলোর আমদানির উপর উচ্চমাত্রার শুল্ক আরোপের এখতিয়ার পাবে হোয়াইট হাউস। রাজধানী উত্তরা ও খিলক্ষেতের নিকুঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৩৬৩ আইফোন ও খুচরা যন্ত্রাংশ সহ ৩ চীনার নাগরিক গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিবি। এছাড়া গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশি মদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে মিরপুর গোয়েন্দা বিভাগের ডিসি ডিবি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এই ৩ চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা স্থানীয় কিছু অসাধু মোবাইল ফোন ব্যবসায়ীর সাথে যোগসাজশে বিভিন্ন দামি ব্র্যান্ডের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ নিয়ে আসছিল। এবার খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিজেদের প্রথম জয়ের সন্ধানে আছে নোয়াখালী এক্সপ্রেস। এর আগে টানা ৫ ম্যাচে পরাজিত হয় নোয়াখালী। নিজেদের ষষ্ঠ ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে টসে হেরে ব্যাটিংয়ে এখন সৌম্য সরকার হায়দার আলীদের দল। ব্যাটিংয়ে নেমেই দারুণ সূচনা করেন শাহাদাত হোসেন ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে তারা দলের স্কোরে ৫৭ রান যোগ করেন। জুটি ভাঙে ২৮ বলে ৩০ রান করা শাহাদাতের বিদায়ে। তখন সৌম্য সরকারের পুঁজিতে ছিল ২৪ রান। সৌম্য সাথে ২৬ রান যোগের পর সাদাকত সাজ করে ফেরেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেসের সংগ্রহ ৪ উইকেটে ১৩৯ রান। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে এলপি গ্যাস, গ্রাহকদের চরম ভোগান্তি। সিলিন্ডারের মূল্য সমন্বয়ের দাবিতে বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। অপরাধী শনাক্তে চলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ। তেজগাঁও থানায় পরিবারের মামলা। এবার কোনো পাতানো নির্বাচন হবে না, সিইসির অঙ্গীকার। প্রার্থিতার পক্ষে বিপক্ষে চলছে আবেদন গ্রহণ। আইনের ভিত্তিতে সমাধানের আশ্বাস ইসির। সরকারের কূটনৈতিক অদক্ষতার কারণেই ঢাকা দিল্লি সম্পর্কে দূরত্ব বাড়ছে। মুস্তাফিজ ইস্যুতে তা আরও জটিল হয়েছে বলছেন বিশ্লেষকরা। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়। ভিপি জিএস সহ ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয়ী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।